এখন অন্ততপক্ষে এই মুহূর্তে সেবাশ্রয়ের ভয়াবহ অভিযোগ। নীলাঞ্জন একটু শোনো ভালো করে। সেবাশ্রয়ের ভয়াবহ অভিযোগ, হাত পা কেটে মানুষের বাদ চলে গেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় পেপারে প্রচার করেছেন, তার ডিভিডেন্ড নিয়েছেন। সেবাশ্রয়ের ফাইল যদি তুমি দেখো, দেখতে পাবে তার না না একদম একদম তার ফাইলের শোনো। আরে বাবা আমি তো বলছি না, যারা যে অভিযোগ মানে ফ্যামিলির লোক বলছে, তুমি ফ্যামিলির লোকের উপরে বুঝলে তো অসুবিধা। যারা আজকে ভিকটিম তারা বলছে। আচ্ছা প্রথম এই তর্কে, আচ্ছা এই তর্ক বিতর্কে যাব না, আমি ইমিডিয়েট দেখাবো যে মান্না পরিবার এবং বিশ্বাস পরিবার তাদের চূড়ান্ত ক্ষতি হয়েছে, যেই ক্ষতিকে পূরণ করার ক্ষমতা এই পৃথিবীতে আর কারণ নেই। পৃথিবীতে আর কারণ নেই, বাংলা ছেড়ে দিন। কিন্তু কিভাবে এই ক্ষতি হলো, কার আশ্বাসের পরে আশ্বস্ত হয়েছিলেন পরিবার, এবং তারপর যেহেতু চিকিৎসা পদ্ধতির জন্য তারা পুরোপুরি সেবাশ্রয় ডিপেন্ড করে গেলেন, তারপর কি পরিণত হলো। আমরা এক এক করে বক্তব্যগুলো, অভিযোগের বক্তব্য, আমরা ওই পরিবারগুলোর অভিযোগের বক্তব্য আমরা একবার শোনাবো আপনাদের, শুনুন। দীর্ঘদিন ঘুরতে হয়েছে আপনাকে, ভবিষ্যতে কোনো সুরাহ হওয়ার থেকে তো আমার আরো ক্ষতিই হয়ে গেছে। আমার বাচ্চাটার তো দেখতেই পাচ্ছেন, একটা হাত তো চলেই গেছে। তো ওনার কাছে গিয়েছিলাম, উনি আশ্বাসও দিয়েছিলেন যে বাচ্চাটার উনি পুরোপুরি দায়িত্ব নিচ্ছেন, কিন্তু উনি যে দায়িত্ব নেওয়ার পরে এইভাবে এড়িয়ে যাবেন, মানে আমাদের ভাবা ছোঁয়ার বাইরে। আমরা ভাবতেই পারছি না যে উনি এরকম একটা অসহায় বাচ্চা, যার এত বড় একটা কঠিন রোগ, বিরল রোগ, মানে এটা কোটি কোটি বাচ্চার মধ্যে হয়তো একটা বাচ্চা দেখা যায়, এরকম রোগ দেখেও যে উনি যে মুখ ফিরিয়ে নেবেন, সেটা মানে আমার হসপিটালে ভুল চিকিৎসা হয়েছিল। আমি প্রথমে সেবাশ্রয়ে দেখিয়েছিলাম, নবরতন মডেল ক্লাব, ওইখানে বড় একটা সেবাশ্রয় হয়েছিল, সেইখানে আমাকে রেফার করেছিল। সেবাশ্রয়ের মাধ্যম দিয়েই আমি গেছি। এবারে আমার ছেলে বারংবার অভিষেক ব্যানার্জিকে জানাবার জন্য গেছে, কিন্তু ওই অয়ন তিনি আমার ছেলেকে বলেছে এসব তুচ্ছ কারণে উনি যোগাযোগ করেন না। উনি পাশে বসে চা খাচ্ছিলেন, কিন্তু কোনো কথা উনি শোনেননি। অভিষেক ব্যানার্জি বা ওই আপনার ওই যে অয়ন, আমি তো অভিষেককেই দায়ী করি। বিনামূল্যে চিকিৎসা পাবে। মিডিয়ার মাধ্যমে নিশ্চয় অবগত আছেন, দেখেছেন যে আমার বাবা মায়ের সম্বন্ধে এফআইআর লঞ্চ করেছেন, এবং বিগতকাল রাত্রেবেলাতে সেটা কার্যকরী হয়েছে লোকাল রবীন্দ্রনগর থানাতে, এবং স্বাস্থ্য মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। তিনি আগামীকাল সোমবার দিন দেখা করতে বলেছেন মায়ের সমস্ত নথিপত্র নিয়ে। আমরা সমস্ত নথিপত্র নিয়ে ওনার দপ্তরে গিয়ে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দেখা করছি। কি চাইছে স্বাস্থ্যমন্ত্রীর কাছে? স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমরা দুটো আবেদন। ফার্স্ট হচ্ছে সরকারের কাছে সমস্ত নথিপত্র তুলে দেবো, উপযুক্ত ভেরিফিকেশন করে যারা প্রত্যক্ষ দোষী তারা অবশ্যই শাস্তি পাক। আর সেই সঙ্গে মা তো সারাটা জীবনের জন্য আজকে বিছানায় রয়ে গেল, তিনি যত জীবন বাঁচবেন পঙ্গু হয়ে গেল। এইটার বিষয়ে সরকারের কাছে নজরদারি দেওয়ার জন্য অনুরোধ করবো, যাতে উনি সারাটি জীবন সুস্থভাবে সবলভাবে যেন বেঁচে থাকতে পারেন। বেশ, আমাদের সঙ্গে কাজী মাসুম আক্তার সাহেব এসছেন, কিন্তু সেবাশ্রয় নিয়ে জাস্ট ছোট করে একটা প্রতিক্রিয়া আমি নীলাঞ্জনের থেকে দেবো। নীলাঞ্জন, তুমি কাল বা পরশু গত দিন যেদিন বসেছিলে, তুমি বলেছো যে একমাত্র তোমাদের মাথায় এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত। অভিষেক বলতে একটু ঘাবড়াচ্ছ তোমরা, কিন্তু ওই কম বেশি অভিষেক বন্দ্যোপাধ্যায় তোমাদের মাথায় আর কি। তার বিরুদ্ধে এই অবশ্যই অভিষেক ব্যানার্জি আমাদের লিডার। শুনুন দাদা, আমি এই বিষয়টা একটু বলি। এই যে যেই ভদ্রমহিলা তার পা অ্যাম্পিউটেড হয়েছে, আমি জানি না সে প্রথমে সেবাশ্রয়তে গেছিল, আপনাদের প্রতিবেদন থেকেই আমি জেনেছি, আগের প্রতিবেদন থেকে, যে তার পায়ের সমস্যা নিয়ে সে সেবাশ্রয়ে গেছিল। সেখান থেকে তাকে রেফার করেছিল ন্যাশনাল মেডিকেল কলেজ, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ। সেখানে গিয়ে তাদের অভিযোগ যে চিকিৎসার গাফিলতি হয়েছে। কিন্তু দেখুন, পা অ্যাম্পিউটেশন বা হাত অ্যাম্পিউটেশন এগুলো তো চিকিৎসা শাস্ত্রে কোনো জায়গাতে করা হয় যখন দেখা যায় যে একটা জিনিসকে, একটা অর্গানকে আর বাঁচানো যাচ্ছে না, বরঞ্চ সেটার উপস্থিতির জন্য তুমি তো একটা জিনিস জানো নীলাঞ্জন,
নীলাঞ্জন তুমি আমি জানি না। আমি এটুকু বুঝি তুমি পর্যাপ্ত, তোমার মধ্যে পর্যাপ্ত শিক্ষা আছে এবং ধ্যান ধারণা পরিষ্কার আছে, এটুকু আমি বিশ্বাস করি। অনেক তৃণমূলের মতো হয়তো তুমি নাও, অনেক তৃণমূলের সঙ্গে তো এই এত আমার এই চুল পেকে গেছে, আমি তো প্রোগ্রাম করছি বহুদিন ধরে, তো অনেক তৃণমূলের মতো তুমি নাও। তুমি এটুকু বোঝো যে এই হাত পা অ্যাম্পিউটেশনের ক্ষেত্রে সময় একটা বড় বিষয়। তুমি তো জানো যে সময় যদি ডিলে করানো হয়, এই যে নিঃশব্দ বিপ্লব বলে একটা পেপারে ছেলেকে নিয়ে, ওই বাচ্চাটাকে নিয়ে ছবি দেওয়া হলো, এই ভদ্রমহিলাকে নিয়ে ছবি দেওয়া হলো, অভিযোগটা যেটা আসছে সেটা কি জানো? দিনের পর দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা নিয়ে প্রমোট করেছেন এবং ডিলে করিয়েছেন। পরিবার তারপরে না পেরে তারা সাউথ ইন্ডিয়াতে গিয়েছেন, দক্ষিণ ভারতে গেছেন, সেখান থেকে বলেছি ইট ইজ টু লেট। জানো তো, মানুষকে যখন খুব অসুস্থ হয়ে যায় হাসপাতালে গোল্ডেন আওয়ার বোঝো, গোল্ডেন আওয়ার বোঝো, অভিষেক গোল্ডেন আওয়ারটা নিয়ে নিয়েছেন, চুরি করেছেন অভিষেক, গোল্ডেন আওয়ার চুরি করেছে। তুই কেন বলতে ভয় পাচ্ছ? দুবার হেলথ ক্যাম্প করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাক্তার নন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের জন্য একটা সুচিকিৎসার ব্যবস্থা চেষ্টা করেছেন। একজন সাংসদ অভিষেক মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে, মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে তুমি তো মানবে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন ডোনাল্ড ট্রাম্প। আরে বাবা, মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডোনাল্ড ট্রাম্প, মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডোনাল্ড ট্রাম্প। উনি যখন বলেছেন আমি পাশে আছি, পরিবার আশ্বস্ত হবে না ভাই? আশ্বস্ত হবে না? আমি তো এই জিনিসটা আমি আগেও আপনার চ্যানেলে বলেছি, আমি পুনরাবৃত্তি করেছি যে তার টিমের বা তার অফিসের এমন কেউ ছিল, এই যে এক্ষুনি একজন একটা নাম বললো, আমি চিনি ব্যাপারটা। তো এই ধরনের ব্যক্তিত্ব যারা নিজেদেরকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় মনে করতো, নিজেদেরকেই সাংসদ মনে করতো, তারা কিন্তু অনেক মানুষকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো কারোর সঙ্গে কথা বলতো না। তুমি এটা কেন বুঝতে পারছো না? এটা আপনার ধারণা, এই ধারণা পোষণ করেই আপনারা থাকুন, তাতে কিচ্ছু যায় আসে না। মানুষ তাকে হাত ভরে আমি একই সঙ্গে ঠিক আমি একই সঙ্গে দুটো বিষয় আজকে তুলেছি। মাসুম সাহেব অনেকটা দেরিতে এসছেন, টু লেট, তবুও আমি মাসুমদাকে দুটো বিষয়ই তুলে ধরবো, মাসুম আক্তার সাহেবকে। এক হচ্ছে খারিজি মাদ্রাসায় জঙ্গি যোগ, এটিএস এর তল্লাশি, খারিজি মাদ্রাসার সত্যি কি প্রয়োজনীয়তা রয়েছে, কিভাবে জঙ্গিবাদ এবং বিদেশি টাকা সাইফনের ক্ষেত্রে খারিজি মাদ্রাসার কি ভূমিকা রয়েছে, আপনার একটা লং অবজারভেশন রয়েছে, এটা বলবেন। দ্বিতীয়ত সেবাশ্রয়, আমি ছোট করে আপনার থেকেই নেব, যতটা সম্ভব ব্রিফ যদি করা যায়। মাসুম সাহেব, দেখুন, মাদ্রাসা শিক্ষা এটা হচ্ছে এক ধরনের শিক্ষা, যে শিক্ষাটা মাদ্রাসা মানে স্কুল, মানে এডেড গুলো বলছে। আমি এডেড মানে যে কোনো মাদ্রাসা শব্দের অর্থই হচ্ছে বিদ্যালয়, স্কুল। আচ্ছা, মাদ্রাসা শব্দের অর্থ হচ্ছে আরবিক শব্দ। আমার প্রশ্ন অন্য জায়গায়, যে শিক্ষাটা হচ্ছে, এখন যদি বলে দেব পাগলুন এসেছে ওই 21শে জুলাই, ওইটার উপরে পড়াশোনা হচ্ছে, স্কুল চলছে, তার কি শিক্ষা হবে? দেব পাগলুন এসেছে, এটা কি আলোচ্য বিষয়টা? মানে 21শে জুলাইয়ের মঞ্চে ওইটা নিয়ে ধরুন পড়াশোনা চলছে, খারিজি মানুষ, তাহলে পড়াশোনাটা কি হলো? পড়াশোনা হলো না? সেইরকম খারিজি মাদ্রাসা আর আমাদের আধুনিক মাদ্রাসা, যেগুলো হাই স্কুল বলা হয়, হাই মাদ্রাসা, সংখ্যা 614। ওটা সরকারি অনুদান প্রাপ্ত 614টা মাদ্রাসা। এটা কবে ছিল? বাম আমলে ছিল, যেখানে আধুনিক কারিকুলাম সিলেবাস ফলো করে, তারই কোনো আপত্তি নেই। সেখানে 30 থেকে 40% শিক্ষকই হচ্ছে অমুসলমান। কোনো মাদ্রাসা হচ্ছে 65% ছাত্র হচ্ছে অমুসলমান, যেমন ওলগ্রাম হাই মাদ্রাসা। এগুলো হচ্ছে সরকারি মাদ্রাসা, ক্লিয়ার? পিঠে এর বাইরে খারিজি মাদ্রাসা রয়েছে, সেই মাদ্রাসার আরো সংখ্যা মোটামুটি কত? এই প্রায় 7000-এর মতো। এটা মমতা ব্যানার্জি ভুল করে বলে দিয়েছেন যে 10,000 মাদ্রাসাকে অনুমোদন দেবো। উনি খোঁজি রাখেন না, ফিরাদ হাকিমের পাশ থেকে বলে দিয়েছে, উনি বলে দিয়ে 10,000 ছিল না আর কি। ও মানে এটা উনি ঠিক করেছিলেন, সবাইকে অনুমোদন দিয়ে দেবেন। তো প্রশ্ন হচ্ছে, আজকে আমি এখন বলছি, উনি তো গরম খেয়ে বলে দেন, যেমন মুসলমানদের জন্য নজরুল একাডেমি করে দিলাম, আর নজরুল হচ্ছে মুসলমানদের কবি, কারণে এরকম টাইপের আর কি। তো রাজ্যের 10,000 মাদ্রাসারই অস্তিত্ব নেই। উনি যখন এসেছিলেন ক্ষমতা, তখন 4,000-এর মতো খারিজি মাদ্রাসা, ওটা বেড়ে 7,000 হচ্ছে, ক্লিয়ার? মোটামুটি মোরলেস। এবার আপনাকে যেটা বলা হচ্ছে, ওই মাদ্রাসাগুলো পড়াশোনা যদি খুব ভালো করে হতো, কোনো আপত্তি ছিল না। বরঞ্চ এখন আল্লাহর মনে হচ্ছে কোনো
রহমত হয়েছে, সরকারের নজর পড়েছে। ওই দেখুন নজর ছিল কি বলা হচ্ছে, ওরা কি খায় খায় না মাখে কি হয়, ওখানে যে বাচ্চাগুলো পড়ছে 6 থেকে 14 বছর পর্যন্ত আমাদের শিক্ষা অধিকার আইন অনুযায়ী প্রত্যেক ছেলে মেয়ের পড়াশোনার অধিকার আছে, পড়াশোনা দিতে হবে তাকে। সেই পড়াশোনাটা কি পাগলুটা না মৌলবাদী শিক্ষা নাকি কোরআন পড়ে গেল সারাদিন ধরে কোরআন মুখস্থ করছে আর কি, তার একটা জায়গায় মারা যায় না, একটি লাইনের মারা যায় না, হাদিস পড়ছে আর ফেকা পড়ছে, এবার 3টে, এবার ধর্ম পড়ছে। তো ধর্ম পড়ার জন্য তার পেটে খিদে মিটবে। এবার বিকৃত ধর্ম পড়লে, ধরুন ভুলভাল পড়লো, সে তো ভুল পথে চালিত হবে। একটা বাচ্চাকে যদি বলা হয় ওই ভারতবর্ষে হিন্দুরা খুব খারাপ, ওদেরকে ধরো মা, ওরা কাঁপে, তো বাচ্চা কি বুঝবে? ব্যাপারটা যে কি শিক্ষা হয়, এই পাগলুটাতে শিক্ষা হয় না মৌলবাদী শিক্ষা হয় না সত্যবাদী শিক্ষা? তাহলে প্রথমত বাচ্চাদের লোকসান না লাভ, বিশাল ক্ষতি। এই যে সরকার নজরদারি করছে, খোঁজখবর দিচ্ছে, বিরাট লাভ হচ্ছে যে ওরা পয়সা করতে। তার মানে এই জন্য সমাজ, মানে মুসলিম সমাজ, আমি মূল জায়গায় যাচ্ছি দাদা, যে অনেক আলোচনা ভুলভাল হয়, পয়সা করতে হবে। এক হচ্ছে FCRA মানে ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট অনুযায়ী বিদেশ থেকে টাকা নিতে গেলে ভারত সরকারের সংশ্লিষ্ট দপ্তরে অনুমোদন নিয়ে টাকাটা দিতে হবে। অধিকাংশ হুন্ডির মাধ্যমে, অবৈধ লেনদেনের মাধ্যমে ওই টাকাটা খারিজি মাদ্রাসায় গিয়ে পৌঁছায়। আর হচ্ছে জাকাতের টাকা, মানে ধর্মের নামে টাকা পাঠায় কারা, কেন পাঠায়? ওই যে আরব কেন পাঠায়? ধর্ম হচ্ছে শোনেন, আরবে মাদ্রাসা নেই, গোটা আরব দেশে মাদ্রাসা উঠে গেছে, সৌদি আরবে কোনো মাদ্রাসা নেই। ওখানে একই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে একই ছাতের মধ্যে, মানে স্ট্যান্ডার্ড এডুকেশন সিস্টেম, হ্যাঁ একই ছাতের মধ্যে তুমি ধর্ম শিক্ষা নিতে পারো, তুমি আধুনিক বিজ্ঞান শিক্ষা নিতে পারো। এটা কেরালাতেও আছে, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষে। ক্লিয়ার? আমার প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গে আলাদা করে যে খারিজি মাদ্রাসার কথা বলা হচ্ছে, ওটা আরব দেশ থেকে উঠে গেছে। এবার ওরা পয়সা গরিব লোককে দেবে, তো সেই টাকাটা খারিজি মাদ্রাসার নামে এইসব লোকগুলো নিয়ে আসে ইসলামের উন্নয়নের জন্য। আচ্ছা, ওই যে টাকাটা আসে দুবাই তো আছে। আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, দুবাইয়ে প্রচুর টাকা পয়সা, টুইন টাওয়ার, বড় বড় বিল্ডিং আছে। আমি দুবাইয়ে কিছু থেকে বেড়াতে গিয়েছিলাম, ওদেরকে জিজ্ঞেস করছিলাম যে আপনারা বিশ্বমানের একটা গবেষণা করতে পারেন, একটা বিজ্ঞান গবেষণা ক্ষেত্রে একটা বৈজ্ঞানিকদের ঠিক করতে পারেন, ওই চোখের নেই। গোটা পৃথিবীতে মুসলমানরা মরে যাচ্ছে, মুসলমান নেতা কামাল আতাতুর্কের মতো লোক আর নেই। ফলস্বরূপ ওই টাকাগুলো আসে। এবার এই লোকগুলো কি করে, যে মাস্টার মশাই সেই আরবি এক পাতা লিখতে পারবে, পশ্চিমবঙ্গের 7,000 যে খারিজি মাদ্রাসা, ইভেন মৌলানা আজাদ করে যেখানে আরবি পড়ানো হয়, একটা পাতা আরবি লেখার ক্ষমতা নেই। তার কি হয়, মাস্টার মশাই তো শিক্ষিত, ওই মৌলানা মৌলবীরা, বাচ্চারা কি শিখবে? বাচ্চারা ওই দুলে 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 কোরআন বলে মানে যায় না, দুলে দুলে, আচ্ছা মানে না জানলে শিখলো, এরপরে তারা কি করবে? ধরুন লেখাপড়া করলো, এবার ওই পয়সা ওরা ওখানে থাকে খায়, তার জন্য লোকের বাড়িতে সার্টিফিকেট কি দেওয়া হয়? বলে নি এই থাকে খায়, যে সেই তার জন্য চাল আলুটা ভিক্ষা চাইতে যে লোকের বাড়িতে। আচ্ছা, ওদের বোর্ড আছে, ইসলামিক বোর্ড, যার কোনো অনুমোদন নেই। এবার সেই সার্টিফিকেটের কোনো মূল্য নেই, যদি কোনো সার্টিফিকেট দেয় তার কোনো মূল্য নেই। আমার প্রশ্ন হচ্ছে, এই ছেলেগুলো ইমাম হবে, মুয়াজ্জিম হবে, খাবে কি? ইমামদের বেতন 5 থেকে 10,000 টাকা মাত্র ইমামাতে দিচ্ছিল, এবং যা মসজিদ আছে সেই তুলনায় ইমাম অনেক বেশি। প্রত্যেকটা ছেলে বেকার হবে। আমাদের পরিবারের 6 থেকে 14 বছর বয়সে ওদের ভিতটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে, ওদের পড়াশোনা শেষ। তাহলে একটা বাচ্চাকে ওই দিকে আনলে ওদের লাভ না ক্ষতি? যদি খারিজি মাদ্রাসার দিকে নজরদারি করে সেটাকে আধুনিক করা হয়, এবার আধুনিক করতে গেলে যদি অনুমোদন নিতে হয়, সরকারি অনুমোদন, তাহলে ওখানে আধুনিক সিলেবাস দিতে হবে, স্কুল কলেজ স্কুলের পরিকাঠামো থাকতে হবে, বেঞ্চ টেবিল চেয়ার থাকতে হবে, ছাত্র থাকতে হবে, উপযুক্ত শিক্ষক থাকতে হবে। সেই পরিকাঠামো নেই, তাহলে হতে হবে কি? খারিজি মাদ্রাসাগুলো বাচ্চাগুলো সকালবেলা পড়াশোনা করে 10টার পর তারা সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানে যাবে। সরকার এই কাজটা করুক, করলে ছেলেগুলো বাঁচবে। আর বিদেশি যে টাকা, সেটা কাদের কাছে গেছে? আমার কাছে খবর আছে অনেক অবৈধভাবে টাকাগুলো যাচ্ছে, কিছু লোক লুটে খাচ্ছে হাওলার মাধ্যমে। সরকার নজর দেবে না? হাতে একেবারে